বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ব্র্যাক ব্যাংকের একটা আপডেট অ্যানালিসিস দিব বা রিভিউ অ্যানালিসিস দিব, যেটাই বলেন। আসলে ব্র্যাক ব্যাংক আমার একটা দেখানো সাপোর্ট ভেঙে ফেলছে। এই জন্যই অ্যানালিসিসটা দিচ্ছি এবং অনেকেই ব্র্যাক ব্যাংকের অ্যানালিসিসটা চাচ্ছে। তো আসেন আমি ব্র্যাক ব্যাংকের অ্যানালিসিসটা শুরু করি। আশা করি সাথেই থাকবেন। আপনারা যারা ব্র্যাক ব্যাংক নিয়ে অপেক্ষা করছেন, হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন, তাদের জন্য এই অ্যানালিসিস। ব্র্যাক ব্যাংক উপরে উঠে আসার সম্ভাবনা আছে বলছি, সেটা এখনও ভ্যালিড আছে এবং টার্গেটও আশা করি ভ্যালিড আছে বা ভ্যালিড থাকবে। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করি ব্র্যাক ব্যাংকের বর্তমান অবস্থানটা কি ইচিমোকু দিয়ে। ব্র্যাক ব্যাংক রেড ক্লাউডের নিচে বিয়ারিশ এবং টানকেনসেন কোজেনসেনকে উপর থেকে ক্রস করছে, সুতরাং সেল সিগনালে আছে, বাই সিগনালে নাই। এখন সেল সিগনালে থাকলেই কি সেল করে দিতে হবে, এই বিষয়টা এমন না। সেল সিগনালে থাকলেও আপনারা অপেক্ষা করতে পারেন, কারণ ব্র্যাক ব্যাংকের অ্যানালিসিস ভালো আছে। এই কারেকশানে যে ওর অ্যানালিসিস বা ওর টার্গেট বা ওর প্ল্যান চেঞ্জ হয়ে যাবে এমন না। কারেকশান হয়েছে, আমি সাপোর্ট দেখাইছিলাম এখানে, আশা করছিলাম এখান থেকে সাপোর্ট পাবে, কিন্তু সেখানে পাই নাই। না পেয়ে সে আর একটু নিচে আনছে। কারণ হচ্ছে বাজার এখন ব্যাংকে মুভ করাতে পারতেছে না, ব্যাংকের অ্যানালিসিস এখনও ভালো না, বা ব্যাংকের একটু সময় লাগতেছে বা একটু সময় লাগবে। এখন ব্র্যাক ব্যাংক এখন যে পর্যায়ে আসছে, এখান থেকে ব্র্যাক ব্যাংক সাপোর্ট পাইছে আশা করি। সাপোর্ট পেতে হবে বলতে চাচ্ছিলাম। এই লেভেলে সে এসে দাঁড়ানোর কথা এবং দাঁড়াইছে আশা করি। তবে এখন দাঁড়ানোটা কিন্তু মুভমেন্টকে কনফার্ম করবে না। এখন দাঁড়ানোটা হচ্ছে ওর অ্যানালিটিক্যাল যে মেজারমেন্ট, টেকনিক্যাল যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টকে ও মেনটেন করার জন্য দাঁড়াইছে আশা করতে পারি। এখান থেকে আর না নামার সম্ভাবনা থাকবে। কী জন্য না নামার সম্ভাবনা থাকবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এমএসিডিও দেখেন ডাউন ট্রেন্ড, সেল সিগন্যাল এবং জিরো লাইনের নিচে। ব্র্যাক ব্যাংক আসলে মুভ করবে, ব্যাংক মুভ করতে দেরি হচ্ছে, এই জন্য পজিশন হারাচ্ছে ব্র্যাক ব্যাংক। কিন্তু এইটা বড় কোনো সমস্যা না, একটু অপেক্ষা করার ব্যাপার। কারণ ব্র্যাক ব্যাংকের মূল অ্যানালিসিসটা এখনও ভ্যালিড আছে। ব্র্যাক ব্যাংক সেখানে যাওয়ার চেষ্টা করার যে অ্যানালিসিসটা বা সেখানে যাওয়ার অ্যানালিসিসটা ভ্যালিড আছে, সেখানে সমস্যা না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, একটা টেকনিক্যাল বেসড অ্যানালিসিস, যেটা একটা গাইডলাইন বা একটা সাজেশান হিসেবে আপনারা কনসিডার করতে পারবেন। আমার অ্যানালিসিস ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের শেয়ারিংয়ে আমার ভালো অ্যানালিসিস যদি হয়, তাহলে আরেকজনের উপকার হবে। আপনাদের শেয়ারিংয়ে আমিও উৎসাহিত হব, শেয়ারিং এবং সাবস্ক্রিপশানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন ব্র্যাক ব্যাংক উইকলি চার্টে দেখেন, সুন্দর ব্যাপার। উইকলি চার্টে ওই যে ক্লাউডের সাপোর্টে আসে ব্র্যাক ব্যাংক। তো এই ক্লাউডটা কি? এই ক্লাউডটাও তো একটা মুভিং অ্যাভারেজ। তো এখানে কিসের সাপোর্টে আসে? এই সিনকো স্প্যান বি এর সাপোর্টে আসে, যেটা 52 ডেজ মুভিং অ্যাভারেজ, তার সাপোর্টে আসে। এবং ক্লাউডের সাপোর্টে আসে, এটা একটা স্ট্রং সাপোর্ট, এটা মনে রাখবেন। আমি এটা দিয়ে দেখাই নাই, এটা উইকলিতে ক্লাউডের সাপোর্টে আসে। আবার উইকলিতে ব্র্যাক ব্যাংকের পজিশন খুব বেশি একটা খারাপ না। এই হ্যাঁ, কখনো হতাশ হয়ে যাবেন না। মার্কেট ভালো হবে, সুতরাং মার্কেট ভালো হবে, সুতরাং ব্যাংকেও যখন উঠাবে ব্র্যাক ব্যাংক সুপার পারফর্ম করবে আশা করি। তবে ব্র্যাক ব্যাংক একটু দেরি হবে বলতে বেশি দেরি হবে না, একটু সময় নিতে পারে। কারণ সে অনেক টার্গেট মিট করছে, সে প্রায় 87 টাকা লেভেলের টার্গেট মিট করছে, 87 টাকায় গিয়ে কারেকশানে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। একটু দেখায় আপনাদেরকে,
হালিমা, তোমার টোকাই, তুমি কই? এই যে দেখেন, বাজার বাজার অ্যানালিসিসে চলে না। এ না চলার উদাহরণ দেখেন কিভাবে মেজারমেন্টকে মানছে। মেজারমেন্ট ওয়াইজ গিয়ে বরাবর এই 88 লেভেল টাচ করে ব্রেক ব্যাংক স্কুলে এই যে দেখছেন, এইটা দেখেন। এরপরে আরেকটা দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমার মূল কাজ হচ্ছে আসলে টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট মার্কেট ইজ ফুললি বেসড অন টেকনিক্যাল অ্যানালিসিস। আমি বলছি এটা যে আমি ইউটিউবে আসছি আপনাদেরকে কনফিডেন্স আনার জন্য। কি কনফিডেন্স আনার জন্য? বাজার সম্পূর্ণরূপে শতভাগ টেকনিক্যাল অ্যানালিসিস বেস, মেজারমেন্ট বেস, ক্যালকুলেশন বেস। মেজারমেন্ট টেকনিক্যাল অ্যানালিসিস বেস না হলে বাজার কিভাবে কীভাবে বুলিঞ্জার ব্যান্ডকে মেনে চলে, কীভাবে ইচিমোকুকে মেনে চলে, বেশি করে না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই হলো ব্র্যাক ব্যাংকের বর্তমান অবস্থা। তো আমি দেখতেছি ব্র্যাক ব্যাংক এখানে একটা ভালো সাপোর্টে আছে, স্ট্রং সাপোর্টে আছে, এবং এই স্ট্রং সাপোর্টটা কনফার্ম করার জন্য ব্র্যাক ব্যাংক কী করছে? ব্র্যাক ব্যাংক একটা ক্যান্ডেলও কিন্তু পজিটিভ ক্যান্ডেল করছে বা সাপোর্ট কনফার্ম করতে যাচ্ছে আশা করি। তো ব্র্যাক ব্যাংক যদি উঠে আসে তাহলে ব্যাংকগুলোও কিছুটা উঠে আসবে। সেটা পুরোপুরি উঠে আসবে কি না এখন আমি বলতে পারতেছি না। আমি বলছিলাম যে ব্যাংক ভালোভাবে উঠে আসার সম্ভাবনা আছে আগস্টে, নইলে জুলাইয়ের লাস্টের দিকে। দেখা যাক সেটা ওকে হয় কি না। তো এই ব্র্যাক ব্যাংক যেহেতু সাপোর্ট পাইছে বা সাপোর্টে আছে, আমরা এক ধরনের ব্যাংক পজিটিভ হওয়ার আশা করা যায় আরও আগে। এটা আমি শেয়ার করলাম, কারণ আমরা যে অ্যানালিসিসগুলো বলি বা প্রিডিকশানগুলো বলি, এগুলো সম্পূর্ণরূপে চোখে ইন্ডিকেটর, অসিলেটর এগুলো দেখে, ডাটাবিহীন। এই জন্য সবসময় পুরোপুরি ওকে হওয়ার চান্স থাকে না। যেমন ধরেন বেক্সিম করে অ্যানালিসিস দিতে গিয়ে সবচেয়ে নিচের সাপোর্টটাকে দেখাইছিলাম 786 লেভেল, 0.786 লেভেল। বেক্সিমকুকে মার্কেট ওইটারও নিচে নামায় আনছে। তো সেটা মার্কেট নামায় আনতে পারে। আর আমি কেন দিছি? আমি স্ট্যান্ডার্ড লেভেল নেমে আসার সবচেয়ে নিচের লেভেলটা দিছি। এরপরে বলছি এর নিচে নেমে আসলে আরেকটা আছে বটম। এই হলো অ্যানালিটিক্যাল ব্যাখ্যা আর কি। তো এখন দেখেন ব্র্যাক একটা স্ট্রং সাপোর্টে আছে, এটা আমি কনফার্ম করতেছি। তবে ব্র্যাক একটু সময় নিতে পারে উঠে আসার জন্য। এটা হলো ওর কনসলিডেশন এখনও শেষ হয় নাই। ও শুধু প্রাইস কারেকশান শেষ করছে। প্রাইস কারেকশান শেষের মাধ্যমে ও দেখেন এই যে সাপোর্টে আসছে, এই সাপোর্টে এসে ও একটু উঠে আসছে। এই যে সাপোর্টে আসছে। হ্যাঁ দেখেন, এই যে এখানে সাপোর্ট না, এখানে সাপোর্ট, এখানে আসছে। তো এটা ওর ডাউনকে থামাইছে। এখন উঠে আসবে কিনা বাজার বলতে পারবে। তবে আমার অ্যানালিসিসে আমি দেখতে পাচ্ছি ব্র্যাক এখনই বুম হয়ে ওঠা শুরু করবে না। ওই যেটা বললাম, হয়তো সাপোর্ট নিছে কিন্তু আর একটু স্লো থাকতে পারে, একটু বাড়বে, একটু কমবে, এরকমও করতে পারে। এবং হয়তো জুলাই মাস শেষের দিকে অথবা আগস্টের মাস বরাবর বা শেষে উঠে আসতে পারে। এখানে ব্যাপার হলো ব্র্যাক ব্যাংকের প্রাইস কারেকশান শেষ, মানে প্রাইস যেখানে নামা দরকার ওইখানে নেমে গেছে। যেরকম ক্রিস্টাল ইন্স্যুরেন্স 66 টাকায় নামা দরকার, আরও 1 মাস আগেই নামছে। ওইটা বলছিলাম, ওইটা ওকে হয়েছে, 66 টাকায় আসবে বলছিলাম। তো এখনও সে উঠতে পারতেছে না মানে হচ্ছে তার এখনও কনসলিডেশন শেষ হয় নাই। প্রাইসকে অপেক্ষা করতে হচ্ছে। এই জন্য আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি টেকনিক্যাল অ্যানালিসিসে আসলে
প্রাইস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না, প্রাইস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। প্রাইস অনেক কিছুর উপর নির্ভর করে, সেগুলো বুঝতে হলে ভালো কোর্স করতে হবে, ভালো অ্যানালিসিস শিখতে হবে। এখন আসেন ব্র্যাকের আমি একটা মেজারমেন্ট দিয়ে দেখি ব্র্যাক ব্যাংকের কী অবস্থা। ব্র্যাক মূলত একটা ফিবোনাসি সাপোর্টে আছে, কিন্তু সাপোর্টের চেয়ে একটু নিচে নামছে, এর কি সাপোর্টের চেয়ে সামান্য নিচে নামছে। সামান্য নিচে নামাটা না, এটাই ধরি আমরা। এই ব্র্যাক বরাবর ফিবোনাসি 0.618 এই লেভেলে নামছে, এবং এই লেভেলে নেমেই সাপোর্ট পাইছে, আশা করতে পারি একদিন গ্রিন ছিল। এই ব্র্যাক ব্যাংকের জন্য আমার কাছে রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টও একটা কারণ আজকে অ্যানালিসিসটা দেওয়ার, কারণ এখন ব্যাংকের অ্যানালিসিস দেওয়ার সময় না। ব্যাংক কয়েকটা আমি দিয়ে রাখছি, যেগুলো ভালো করবে উঠে আসবে, ওই ব্যাংক উঠলে তখন ওগুলো আপনারা ফলো করেন, ওগুলো দেখিয়েন। আশা করি ওই যেমন ধরেন সিটি ব্যাংকও ওকে হয়েছে, অনেকগুলো ব্যাংক ওকে হয়েছে আগে। তাহলে ব্র্যাক ব্যাংকের সাপোর্ট কোথায় আমরা পেলাম? বরাবর দেখেন 0.618। এটা কি অ্যানালিসিস না? এটা কি মেজারমেন্ট না? এটা কি প্ল্যান করে না? তাহলে বাজার অ্যানালিসিসে চলে না কিসে চলবে? লক্ষ কোটি টাকার বাজার, লক্ষ কোটি টাকার বাজার কি হিসাব ছাড়া, এই ক্যালকুলেশন ছাড়া, অ্যানালিসিস ছাড়া চলা সম্ভব? সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা মার্কেটের যে অ্যানালিসিসের যে টুলস, যে ইন্ডিকেটর, অসিলেটর, বাংলাদেশের মার্কেটেরও একই টুলস, একই ইন্ডিকেটর। কিছু কিছু কী বলবো, মানে কিছু কিছু লোক বলে যে বাংলাদেশের মার্কেট অ্যানালিসিসে চলে না, আবার কিছু কিছু লোক বলে বাংলাদেশের মার্কেটে ইচুমুকু কাজ করে না। তো যারা এগুলো বলে ওরা একটা এই চার্ট এঁকে দেখাক না, চার্ট ওকে করে দেখাক। চার্টের যে 6 মাস পরের যে চার্ট ওকে হচ্ছে, 3 মাস পরে যে ওকে হচ্ছে, 2 মাস পরে ওকে হচ্ছে, এই যে ফেক ডিল দেখাক না। বুঝেন নাই? আশা করি বুঝতে পারছেন। এখন আমি যে আপনাদেরকে বলি, এই বাজারে বিশেষজ্ঞের অভাব নাই, অসংখ্য বিশেষজ্ঞ এই বাজারে, এবং এই বিশেষজ্ঞর ভিড়ে আপনি কিছু বলতেও পারবেন না এরকম। প্রত্যেকটা বিনিয়োগকারী এক একজন বিশেষজ্ঞ এই বাজারে মোটামুটিভাবে। এখন দেখেন আমরা ব্র্যাকের সাপোর্ট পেয়ে গেছি, তা আমরা যদি এইভাবে শেয়ার করি ব্র্যাক ব্যাংকের টার্গেট বা রেজিস্ট্যান্স, তাহলে আমরা কি পাই? হারমোনিক প্যাটার্ন নিলাম ABCD, এইটাই হলো ব্র্যাক ব্যাংকের নেক্সট টার্গেট। ABCD প্যাটার্ন দিয়ে আমরা দেখালাম। ABCD বিয়ারিশ প্যাটার্ন, এটা বুলিশ প্যাটার্ন না, এটা হচ্ছে ABCD বিয়ারিশ প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন। কত টার্গেট? 106। হ্যাঁ, 106। এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের টেকনিক্যাল অ্যানালিসিস। একটু সময় নিলেও ব্র্যাক ব্যাংক চেষ্টা করবে 106 লেভেলে যাওয়ার। সেটা বেশি দিন সময় নেবে না, হয়তো 5-6 মাস নিতে পারে, 3-4 মাসও নিতে পারে, 3-4 মাসও নিতে পারে, 5-6 মাসও নিতে পারে। এইভাবে বললাম কারণ আসলে টাইমিংটা কঠিন। দেখি এখানে কি বলে। এই যে দেখেন মিলছে মোটামুটি নভেম্বর নাগাদ। একজন আমাকে পরামর্শ দিয়েছে টাইমটা অ্যাপ্রক্সিমেট টাইমটা বলতে। আসলে এটা আমি ভুলে যাই, আপনি ভালোই বলছেন যিনি বলছেন, কিন্তু টাইম কিন্তু সবসময় অ্যাকুরেট হয় না, টাইম অ্যাকুরেট হওয়া খুব কঠিন। বিষয়টা হচ্ছে আপনাদেরকে বলি আমি ব্যাপারটা, আমার অভিজ্ঞতাগুলো সব প্র্যাকটিক্যাল, কাজ করে কনফার্ম করে ওকে করে চার্ট মিলিয়ে
আমার অভিজ্ঞতা, আমার ওই যে এমনি পড়াশোনা করে শুধু কমেন্ট করা সেরকম বিষয়টা না। তো আমার অভিজ্ঞতা যেটা বলে যে বাজার টাইমটা খুব কম বুঝতে দিতে চাই। টাইমটা খুব মানে আমার 30% মতো টাইম অ্যানালিসিস ওকে হয়, যেটা ট্রু। হ্যাঁ, তো কী জন্য আসলে বাজার টাইম বুঝতে দিতে চায় না, টাইমটা মেনটেন করে অ্যানালাইসিস ওকে হোক সেটা প্রুফ করতে চায় না। কারণ হচ্ছে আপনি অ্যানালাইসিস দিয়ে চার্ট দিয়ে টার্গেট ওকে করে ফেলতেছেন। বাজার বুঝে, মার্কেট মেকাররা বুঝে। ট্রেড করতে গেলে ওরা বুঝে যায় যে পাবলিক অ্যানালাইসিস জানে কি জানে না, বা পাবলিক টার্গেট জানে কি জানে না, এইটা মার্কেট মেকাররা বুঝে। এটা বোঝা কোনো কঠিন না। তো এই জন্য দেখা যায় কি আপনার চার্ট ওকে হয়, টার্গেট ওকে হয়, কিন্তু আমার তো আল্লাহর রহমতে 50 পার হয়ে গেছে আপনাদের ইউটিউবে আসার পরে। তো আগেরগুলা তো বাদই দিলাম। তো চার্ট ওকে হয় বা প্রাইস ঠিক জায়গায় হিট করে কারেকশান হয়, কিন্তু টাইমটা বুঝতে দিলে তাদের ব্যবসা পুরাটা শেষ। বিষয়টা হলো এরকম, আপনি 5 দিন আগে ঢুকবেন, 5 দিন পরে বেরিয়ে যাবেন প্রফিট নিয়ে। তো সে তো লুজার হবে, সে তো ধরাই দিতে পারবে না, ফিডিং করতে পারবে না। কারণ ফিডিং যদি সে না করতে পারে তার তো ব্যবসায় লস হবে। ওরাও ব্যবসায় লস করে, ওদেরও অনেক সময় গেইন কম হয়। এগুলা বাস্তব। তো যাই হোক, আমি দেখেন ওই 5-6 মাসের কথা বলছি, যে সেরকমই আসতেছে। নভেম্বরের শেষ নাগাদ ব্রেক হয়তো এই পজিশানে যাওয়ার চেষ্টা করবে। এটা সম্পূর্ণ অ্যাজাম্পশান বেস না, আসলে এটা আসলে প্যাটার্ন বেস বলছি। আন্দাজও বলি নাই, অ্যাজাম্পশান বেসও বলি নাই, অ্যানালিসিস বেস বলছি, বা এই টেকনিক্যাল মেজারমেন্ট বেস বলছি। সেই মেজারমেন্ট হচ্ছে এবিসিডি, এই বিয়ারিশ এবিসিডি প্যাটার্ন। কেন এটা বিয়ারিশ এবিসিডি প্যাটার্ন? কারণ এই টপ থেকে কারেকশন হবে। এখন দেখেন ব্র্যাক ব্যাংকের মিলে কিনা। এই যে 106 দেখাইছি, 106টা কোথায়? এই যে এইটা। তাইলে একটা ডাবল টপ। হ্যাঁ, খেয়াল করেন, একটা ডাবল টপ। এই 106-এর পরেও আমরা একটা রেজিস্ট্যান্স দেখাতে পারি, ওইটা পরে দেখাবো। আর একটু উপরে একটা আছে 112-13, এরকম একটা আছে। আমাদের বর্তমান মেজারমেন্টে 106 আসছে, এই জন্য আমরা 106 দেখাচ্ছি। হ্যাঁ, এখন দেখেন এই ডবল টপ করতেছে। ডাবল টপ মানে হিস্ট্রি রিপিটস ইটসেলফের মতো। ব্রেক এক সময় 106 বা 110-12 ছিল, ব্রেক আবার সেখানে যাচ্ছে। কত বছর পরে দেখেন, টেকনিক্যাল অ্যানালিসিস কত কঠিন দেখেন। 2018 সালে ব্রেক 106 টাকা গেছিল, সেটাতে আবার এবার যাচ্ছে, এবং এবার যেতে সে সময় নিচ্ছে। এই জন্য আমি ব্রেকের ব্যাপারে পজিটিভ ছিলাম। ব্রেক যে আবার উঠে আসার আছে, অনেকগুলো কারণ থাকবে পজিটিভিটির পিছনে। এছাড়াও দেখেন ব্রেক যদি এই 106 বা 110-12 যায়, তাহলে ব্রেককেও কিন্তু একটা, এই যে দেখেন রাউন্ডিং বটম ফিল আপ করতেছে, কনফার্ম করতেছে। তার মানে রাউন্ডিং বটম যেখানে পাবেন সেখানে আপনি অনেক বেশি কনফার্মেশন পাবেন। তাই ব্রেক একটু, আমার অ্যানালাইসিস দেওয়ার পরে ব্রেক একটু কমে যাওয়াতে হতাশ হবেন না, হতাশ হওয়ার কারণ নাই। অ্যানালিসিস অনেক কিছু দেখে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের লস না হয়। আপনাদের কমেন্ট, আপনাদের রিকোয়েস্টকে আমি ভ্যালু দিই। আপনারা হয়তো ভাবেন যে আমার রিকোয়েস্টটা রাখলো না, সেক্ষেত্রে মনে রাখবেন যে আমি সঙ্গত কারণে রাখতে পারি না বা রাখি না, কিন্তু আমি দিয়ে যাচ্ছি। আপনারা খেয়াল করেন, যতগুলো অ্যানালিসিস চাওয়ার মধ্যে যুক্তি আছে, লজিক আছে, কারণ আছে, সেগুলো আমি দিয়ে যাচ্ছি রেগুলারলি ইনশাল্লাহ। এরপরেও বলবো যে আপনারা যদি অ্যানালিসিস ওকে নাই, চার্ট দেওয়ার মতো নাই, এটা তো বুঝতে হবে। আমি এটা বুঝি বলে আপনাদের সব রিকোয়েস্ট রাখি না, কিছু রিকোয়েস্ট চার্ট দেওয়ার মতো থাকে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি আপনাদেরকে ব্রেক কীভাবে দেখালাম, ব্রেককে দেখালাম আমি আপনাদেরকে এই রাউন্ডিং বটম দিয়ে, এই হারমোনিক প্যাটার্ন ABCD দিয়ে, তারপরে ফিবোনাসি দিয়ে, 3টা মেজারমেন্ট দিয়ে আপনাদেরকে ব্রেক আমি দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা ব্রেকের 106-এর পরে আরেকটু 12 বা 13, 14 ওইটাকেও মাথায় রাখবেন, কনসিডারেশনে রাখবেন। এরপরে আমি ব্রেককে এখন দেখতে পাচ্ছি আরেকটা বিষয়, আরেকটা প্যাটার্ন দিয়ে দেখানো যায়। সেটা হচ্ছে একটা হোয়াইট সোয়ান ক্লাসিক বুলিশ প্যাটার্ন। এখন আর হোয়াইট সোয়ান নিয়ে ডিটেলস বলবো না, এখন হোয়াইট সোয়ানটা শুধু দেখাই দিচ্ছি।
আপনারা যত প্যাটার্ন পাবেন একটা একটা চার্টে, তত বেশি কনফার্মেশন পাবেন, তত বেশি অ্যাসুরেন্স পাবেন, তত বেশি কনফিডেন্স পাবেন। এটা মনে রাখবেন। ইটস এ হোয়াইট সোয়ান প্যাটার্ন, ইটস এ বুলিশ প্যাটার্ন, ইটস এ বটম কনফার্মিং প্যাটার্ন, ইটস এ ক্লাসিক প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এই হোয়াইট সোয়ানের একটা টার্গেট মিট করে কি ব্রেক কারেকশানে যায় নাই? দেখেন, হি হ্যাজ মিট এ টার্গেট অফ হোয়াইট সোয়ান উইথ ক্লাসিক প্যাটার্ন। এই টার্গেটটা মিট করে সে কারেকশানে গেছে। এখন হোয়াইট সোয়ানের আরেকটা টার্গেট হলো এইটা। হ্যাঁ, সুতরাং যেহেতু ফিবোনাসির টার্গেট 106, আমরা হোয়াইট সোয়ানের টার্গেটটাও শেয়ার করব 114 টাকা লেভেলে হইতে পারে, 12 বা 14 টাকা। এটা হোয়াইট সোয়ান ক্লাসিক বুলিশ প্যাটার্ন। এইসব প্যাটার্ন বাংলাদেশে এখনও ইউজ করা হচ্ছে না, বা অনেকে এখনও এগুলো ধারণ করতে পারে নাই, একটু সময় লাগবে। তবে অ্যানালিসিস বা চার্ট হিসাবে ফুললি ওকে, আমি ইউজ করতেছি, আমি ফল পাচ্ছি, আমি ওকে পাচ্ছি। ওকে পাওয়ার একটা উদাহরণ এখনই আপনাদেরকে দেখাই দিলাম। এই যে একটা টপ এবং এই যে একটা টপ, ফুললি ওকে, ফুললি টাচ করছে। এই টাচ করেই কারেকশানে আসছে, কারণ এটা একটা রেজিস্ট্যান্স বা একটা টার্গেট ছিল। এটা টাচ করেই কারেকশানে আসছে ব্রেক। এই জন্য আপনারা ধরে নিতে পারেন যে অ্যানালিসিস ওকে হয়, চার্ট ওকে হয়, এবং হোয়াইট সোয়ানের একটা টার্গেট এই ব্রেক ব্যাং মিট করছে। সুতরাং ব্রেক পরের টার্গেটটাও মিট করার ব্যাপারে আমরা আশাবাদী হতে পারি। আশা করি বুঝতে পেরেছেন টোটাল অ্যানালিসিসটা। অনেকগুলা প্যাটার্ন দিয়ে আপনাদেরকে আমি কনফার্ম করার চেষ্টা করলাম। ফিবোনাসি, হোয়াইট সোয়ান, ABCD প্যাটার্ন এবং রাউন্ডিং বটম। এই সবগুলো প্যাটার্নের মধ্যে সবচেয়ে সফল প্যাটার্ন হচ্ছে রাউন্ডিং বটম, সাকসেসের হার যার সবচেয়ে বেশি। সুতরাং আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। শেষ করলাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।